হ্যাঁ এবং না, আমাদের তো কিছু বয়স হয়ে গেছে। বাংলাদেশ হওয়ার পরের ৭৬-এর নির্বাচনে আমরা করেছিলাম, মনে আছে? নির্বাচন হয়েছে, ওগুলো মনে আছে। এরপরে নির্বাচনগুলো তো আমরা বড় করি। এবারের মতো এত জটিল পরিস্থিতি আসে নাই দিনদার ইমানদার মানুষের জন্য বা বুঝবান লোকদের জন্য। এবার নির্বাচনে যত জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, জটিল পরিস্থিতি তৈরির আরেকটা বড় কারণ হলো গণভোট। হ্যাঁ এবং না, এই গণভোটটা দেওয়া হয়েছে অনেক বিষয়ের সাথে। পরীক্ষায় প্রশ্ন আসে আপনার, পরীক্ষার প্রশ্ন যেগুলো এই ধরনের প্রশ্ন আসে বেশ কয়েক বছর আগেগুলো তো আগের যুগে ছিল না। এখন যারা মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় তারা তো এই মাঝে পরীক্ষা দেয়, টিক চিহ্ন দেওয়া পরীক্ষা দেয় না। ওখানে আপনার ৩ প্রশ্ন করে একটা টিক চিহ্ন জিজ্ঞেস করা হয় না। না, আমি জিজ্ঞেস করতেছি আপনাকে, এটা তো বলা হয় না যে আপনি এক বিষয়ের ৪টা বিষয়ে একটা হ্যাঁ না না না, এরকম তো করা হয় না। একটা বিষয়ের প্রশ্ন করা হয়, জি, এরপরে অপশন দেওয়া। এখানে ৫টা প্রশ্ন করা হচ্ছে, ৬টা প্রশ্ন করা হচ্ছে, আর অপশন দেওয়া হচ্ছে একটা। তো আপনি বলতে কি বলা হচ্ছে? নারী আসন বৃদ্ধি করা হবে, বলা হচ্ছে উচ্চ কক্ষ বানানো হবে বা উচ্চ কক্ষ বানানো হবে। নিম্ন কক্ষ যে ৩০০ ৩৫০ দেশকে ওইবারে আসমান হলে হলে উচ্চ কক্ষ বানানো হবে। উচ্চ কক্ষে কারা আসবে? কোন ফেরেশতাদেরকে উচ্চ কক্ষের মধ্যে বানাবে? নিম্ন কক্ষ তো তবু জনগণ সুযোগ পাইতেছে, ওরা ভোট দিতেছে, মাঝে মাঝে রাগ উঠাইতেছে। একবার একজনের দিতেছে, সে উল্টা করে আবার রাগ করে আরেকজনের দিতেছে, এটা বারবার হয়ে আসছে। উচ্চ কক্ষ আপনি মনোনয়ন করবেন, বলবেন যে এবারে যে মানুষে যে ভোট দিছে ওই হিসাবে আপনি এখন দলের নেতারা বলবে যে অমুক যাবে তমুক যাবে, অমুক যাবে তমুক যাবে। আপনি কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে বসছেন? যে বেটা আপনি দাঁড়াইলে ভোট পাবেন না, কিন্তু এইভাবে আপনি বসে যাবেন। আপনি কোন 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 সাম্রাজ্যবাদ, কোন গান্ধাবাদ ওরা আপনাকে কাদেরকে ঠিক করে রেখেছে যে ওখানে বসাবে? যারা নির্বাচনে বসতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশেই এগুলো আছে। কিছু লোক আছে যারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। এই দেশে অনেক লোক আছে, বড় বড় ব্যক্তি আছে যারা কিন্তু ওদের আবার সংসদে নেওয়ারও দরকার মনে করে অনেকে। তো এরা যদি ছিল, ওরা যদি মহিলা হয় একটা সুবিধা ছিল, নারী আসনের মাধ্যমে সর্বোপরি আসলে তারা পেয়ে যাচ্ছে। কিন্তু তারা যদি বেটা পুরুষ হয়, ওদের জন্য উচ্চ কক্ষ একটা সুযোগ সামনে ওগুলো। আচ্ছা, কিন্তু নারী আসন এখন আপনি যদি সামনে থেকে আমি উচ্চ কক্ষ চাই, ভালো জিনিস, কিন্তু আমি নারী আসন বৃদ্ধি চাই। নারী যেগুলো আছে এমনি তো ৫০ নারী আসনে ওরা সংসদে দাঁড়াইয়া মাঝে মাঝে কাঁদে। আমরা একেবারে মনোনীত থেকে, আমরা নারী সংরক্ষিত আসন থেকে আপনি আমাদের মর্যাদা দেন না, আমরা দাঁড়িয়ে দেন না। ওদের নাকি সংখ্যা নাকি আবার ১০০ করে বাড়বে। ওটা দিয়ে নাকি নারীদের উন্নয়ন করে। নারীদের যদি উন্নয়ন করেন, এত এক্সারসাইজ শুরু করেছে, কত বছর হয়ে গেল। যখনই নারী আসন ১০ আসন থেকে শুরু হয়েছিল, আপনাদের অনেকের মধ্যে বেড়াতে বয়স, তখন কি করা থাকে না, তখন বলা হয়েছিল যে নারীরা পিছিয়ে আছে, অনেকে মনোনয়ন দেয় না নারীদেরকে। তো যেহেতু মনোনয়ন তাদেরকে দেয় না এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে অভ্যস্ত না নারীদেরকে, তো এই জন্য সংরক্ষিত আসলে কিছু নারীকে পাশ দাঁড় করাইলে আস্তে আস্তে নারীর ক্ষমতায়ন হবে। তো উচিত ছিল কি ১০-এর পরে আরো কমে আসবে, নিজের দিকে না নামে। ১০-এর পরে ২০, ৩০, ৪০, ৪৫, ৫০, এখন বলতেছে ওটা ১০০ করবে। তো কি নারীর ক্ষমতায় হয়েছে না নারী নিচের দিকে গেছে? নিচের দিকে না গেলে বাড়লো কেন? আসন সংখ্যা আপনি বাড়াচ্ছেন কেন? দিন দিন আপনি আরো বেশি বলছেন কেন? ওরা রাজনীতি শিখা মানুষকে, সাধারণ লোককে, যে নারীর নাকি ক্ষমতায়ন হয়। নারীর ক্ষমতায়ন হয় না, আপনার নারীর নামে মতলবী লোকদেরকে
সাধারণ নারী সমাজের নামে মতলবী লোকদেরকে রাষ্ট্রের টাকা খাওয়া দিতে হয়। ওদের কি ওইটা দ্বারা কি নারীর ক্ষমতা হবে? নারী তো সেই সংরক্ষিতই থাকে, সে 2 নম্বর নাগরিকে থাকে সংসদের মধ্যে, কাগজের কলমের সুযোগ সুবিধা 1 নম্বর, কিন্তু তাকে ফ্লোর দেওয়া হয় খুব কম পায়। সে নৈতিকভাবে সে দুর্বল থাকে, সে জনগণ কর্তৃক নির্বাচিত থাকে না। নারীর মাসালাতে আমি যাচ্ছি না, আমি শুধু রাজনীতি সাইডটাই বলতেছি। এখন গণভোটে নারীর ক্ষমতা দিয়েছে, তারপরে যদি মনে করেন যে না আমি ঠিক আছে উচ্চকক্ষের পক্ষে আছি, আমি নারীদের এতগুলো নারী ওখানে নিবে আর সংরক্ষিত নারী আসলে শুধু বাড়াইয়া জনগণের টাকা নষ্ট হবে, রাষ্ট্রের কোটি কোটি টাকা যাবে, আমি ওটার পক্ষে না। তো আপনার সুযোগ আছে ওখানে আপনি হাত দিলে কি হবেন, হাত দিলে কি হবে, আপনার তো এটা বলা সুযোগ নেই। বলা হচ্ছে এই সংস্কার করবো, সেই সংস্কার করবো। বলা হচ্ছে যে 2বার বেশি প্রেসিডেন্ট হইতে 2বার বেশি ক্ষমতা থাকতে পারবে না একই দলে। এখানে তো সবাই অনেকটা শিক্ষিত। রাশিয়া, তুর্কি, এই 2 দেশের কথা মনে করেন। রাশিয়াতে এরকম আইন সংবিধান ছিল, তুর্কিতেও ছিল। তো কি হয়েছে, এরদোগান সাহেব একবার প্রধানমন্ত্রী হয়েছেন, একবার রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতি শাসিত বানাই হয়েছেন প্রধানমন্ত্রী থেকে। কেন? যেহেতু 2বারের বেশি হতে পারবে না, তো তার একেবারে এগুলো করে বুঝে ইয়ার ঠিক করা যায়। ওই পুতিন এরকম ছিল, এখন প্রধানমন্ত্রী আমার প্রেসিডেন্ট 2বারের বেশি থাকতে পারবে না, তো আবার সংবিধান সংশোধন করে আবার আজীবনের জন্য। যদি মানুষ ভালো না হয়, যদি নিয়ম সত্য না হয়, তো আইন বানাইয়া যদি এগুলো করে ফেলবে যে 2 জন করবে, তো বললো যে আমি 2বারের বেশি থাকতে পারবো না, আমার মাইয়া একবার বসার পরে একাধিক কারণে 2বার থাকতে পারবো না, তাহলে এর পরের বারে আমি বসি। তো আপনি কি করবেন? তো বলা হচ্ছে যে একবার হইতে পারবে না, ওবার হইতে পারবে না, বিদেশ থেকে ধার করে অন্ধের মতো নিয়ে আসে, এবং ওরা বুদ্ধিজীবীর সাথে সেটাই মানুষের উপর মুসাল্লাত করে, এগুলো চাপিয়ে দেয় যে এগুলো মনে হয় যে এই জাতিকে আসমান উঠে পেয়ে যাবে। সরকারি দল থেকে স্পিকার হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, তাহলে সংসদ খুব কার্যকর হয়ে যাবে। তাই সংসদ কি একজনে যাবে না, 2 জনে যাবে? একজন চালায়, যখন স্পিকার চালায় তখন স্পিকারে চালায়, যখন ডেপুটি স্পিকার চালায় তখন ডেপুটি স্পিকারে সংসদ চালায়। তো যদি সরকারি দল দেখে যে ডেপুটি স্পিকারকে সংসদ চালাতে দিলে সেটা জানাতে জমিলা করে, তো স্পিকারকে বলবে তোমার 24 ঘন্টায় ডিউটি, তুমি আসলে দেবে না, তুমি একাধারে থাকবে। স্পিকার থাকলে ডেপুটি স্পিকার সভাপতি করতে পারবে। এখন এই সমস্ত আইন দিয়ে থেকে রাষ্ট্র সংস্কার হয়ে যাবে, রাষ্ট্র আসমান উঠে যাবে। শত শত কোটি টাকা করে এগুলা খাটানো হয়েছে, এইসব জাতিকে দেখানো হয়েছে। এখন আমরা এটার উপরে গণভোট, ভোট কাকে দেবেন আপনাদের ইচ্ছা, না দিবেন না দিবেন।